আসসালামু আলাইকুম, এসএসসি 2025। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা আমাদের পর্বতিং এ আমাদের 16.3 পরিমিতি শেষ করছি। আজকে আমাদের লাস্ট পর্ব 4। এই পর্ব 4 আমরা 16.4 অর্থাৎ টোটাল কমপ্লিট আমরা পরিমিতি শেষ করব ইনশাআল্লাহ। তো 16.4 এ অ্যাকচুয়ালি তুমি যে জিনিসটা নিয়ে পড়াশোনা করবা সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এতক্ষণ ধরে তুমি কি শিখছো? বিভিন্ন বস্তুর বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল শিখছো। ক্ষেত্রফল পর্যন্ত তোমার সীমাবদ্ধতা ছিল, কিন্তু এবার তুমি ক্ষেত্রফল থেকে একটু আপডেট হয়ে কি একটা বস্তুর আয়তনও নির্ণয় করতে পারবা। যেমন ধরো, প্রথম ঘনবস্তু বা সলিডস এই চ্যাপ্টারে আবার কি আছে, আয়তাকার ঘনবস্তু নিয়ে প্রথমে বলা হয়েছে। একটা আয়তাকার ঘনবস্তু আমরা এতদিন ধরে দেখছি এরকম কি এরকম আয়তক্ষেত্র দেখতে পেয়েছি। হ্যাঁ, কিন্তু এরকম আয়তক্ষেত্রকে আমরা একটা আয়তক্ষেত্রকে যদি নেই, যেমন ধরো এই যে এরকম একটা আয়তক্ষেত্র নিই, এটার উপর যদি এই চারপাশে যদি আমরা আরো 4টা আয়তক্ষেত্র দিই, এরপর যদি আমরা এগুলোকে জোড়া লাগিয়ে দিই, দেখবো যে একটা কি আয়তাকার ঘনবস্তু। ঠিক এরকম একটা আয়তাকার ঘনবস্তুর কি হয়েছে, সৃষ্টি হয়েছে। বুঝছি? ওকে, এখন আসো আমরা আজকে শিখবো আয়তাকার ঘনবস্তু সম্পর্কে যত ধরনের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য যা আছে সবকিছু শিখবো। হ্যাঁ, প্রথমত আমাকে আয়তক্ষেত্রের কি জানতে হবে। আমি ধরে নিই এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে না, দৈর্ঘ্যকে ধরে নিই আমরা এ, তারপর প্রস্থ, এই যে এটা দেখতে পাচ্ছ না, এটাকে বলি আমরা প্রস্থ। প্রস্থ ধরে নিই আমরা বি। ঠিক আছে, ওকে। আর এই যে হাইট দেখতে পাচ্ছ, উচ্চতাকে আমরা বলি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে সি। এ বি সি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো আমরা তাহলে এগুলো ধরলাম। ধরার পরে এই যে নিচে যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এই আয়তক্ষেত্রের যে কর্ণ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রের এই কর্ণটা হবে a² + b²। বুঝছি? কিন্তু আমার যদি আয়তাকার ঘনবস্তুর কর্ণ জানতে হয়, অর্থাৎ এ পয়েন্ট থেকে এফ পয়েন্টের মাথা, বুঝতে পারছো? এ পয়েন্ট থেকে এফ পয়েন্টের মাথাটা আয়তাকার ঘনবস্তুর কর্ণ। সেটা কি হবে? সেটা তুমি এটা কি পেয়েছো, মাত্র √a² + b²। আর এটা কি সি। তুমি এটাকে যদি একটা শেপ চিন্তা করো, এই শেপটা কিন্তু আবার একটা কি সমকোণী ত্রিভুজ। তো এইটার কর্ণ যদি √a² + b² হয়, এটা হবে এই সমকোণী ত্রিভুজের একটা বাহু। আর এই বাহুটা সি। তাহলে এই কর্ণটা কি হবে, যে লম্ব আর ভূমি যেটা পাইছো ওইটা হোল স্কয়ার। এটা ভূমি a² + b², √a² + b², এটা হোল স্কয়ার ভূমি, আর লম্ব কি c² দিলাম। এটাই কি ইন টোটাল কর্ণ। প্রতিভুজ এখানে এটা কর্ণ আয়তাকার ঘনবস্তুর। আলটিমেটলি তুমি কি পেলাম, আমরা পাইলাম a² + b² + c², রুটের উপর হোল স্কয়ার আছে, চলে যাবে। বুঝছি? তাহলে প্রথমে আমরা এইসব জিনিস ডিরেক্টলি এত কিছু বুঝে শুনে যেটা শিখবো, এটা আয়তাকার ঘনবস্তুর ডাইরেক্ট কর্ণের দৈর্ঘ্য। কর্ণের কি দৈর্ঘ্য √a² + b² + c²। ওকে, আচ্ছা। এরপরে আমরা শিখবো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এটা খুবই সহজ। প্রত্যেকটা তল, আচ্ছা, আয়তাকার ঘনবস্তুর কয়টা তল? আয়তাকার ঘনবস্তুর কয়টা তল বলো তো? অনেক সময় এমসিকিউতে আসে 6টা তল। 6টা তল। প্রত্যেকটা তল এ, বি এবং সি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নিয়ে গঠিত। এই দৈর্ঘ্য, প্রস্থ মিলে নিচের ক্ষেত্রফলটা পাবে এবি, এ ইন্টু বি। এটা কিন্তু উপরেও আছে, তাহলে 2ab। একইভাবে এই যে বি আর এই যে সি, তাহলে এই ক্ষেত্রটা কত হবে, বিসি। এটা একটা আয়তক্ষেত্র বিসি। এই বিসিটা এখানে আবার এই বিটা আছে 2bc। একইভাবে এটাও শেষ, এটাও শেষ, তাই না? উপরেরটাও শেষ। বাকি থাকলো এই যে এটা আবার কি a ইন্টু সি। সি এর বিপরীত পাশে একটা, পিছনের সাইডে একটা সি আছে, 2ca। 2ab + bc + ca। 2ab + bc + ca। 2 গুণ না ধরে দিয়ে দিব একেবারে। 2 * ab + bc + ca। 2 * ab
প্লাস বিসি প্লাস সিএ। এই গেল সমগ্র তলের ক্ষেত্রফল। এবার শিখবো আয়তন। আয়তন খুবই সহজ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে। আয়তাকার ঘনবস্তু হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে a2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, আর হচ্ছে তোমার কি আয়তন a ইন্টু b ইন্টু c হয়। a হচ্ছে দৈর্ঘ্য আর b হচ্ছে প্রস্থ, c হচ্ছে উচ্চতা। বুঝছি? ওকে। আচ্ছা, এবার আসো আমরা যাব ঘনকে। কিসে যাব বলো তো ভাইয়েরা? ঘনকে। একইভাবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা শিখব। ঘনকের স্পেশালিটিস কি? ঘনকের স্পেশালিটিস হচ্ছে ঘনকের প্রত্যেকটা বাহু আয়তাকার ঘনবস্তুর মতোই দেখতে, কিন্তু ঘনকের প্রত্যেকটা বাহু হচ্ছে বা ধার, বাহুকে আমরা ধার বলি হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে সেম। দৈর্ঘ্য যা প্রস্থ যা উচ্চতা যা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সেম, অর্থাৎ a তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তাকার ঘনবস্তুর জন্য, তাই না? তো কর্ণের দৈর্ঘ্য, তাই তো? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। b এর জায়গায় যদি a বসাও, c এর জায়গায় যদি a বসাও, রুট ওভার a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, রুট ওভার 3 কি a স্কয়ার হবে না? তিনটে a স্কয়ার মানে কি রুট ওভার 3 a স্কয়ার মানে রুট ওভার 3 a, এর উপর কোনো রুট নেই, স্কয়ারের রুট 6 দিছি। বুঝছি? একক। একইভাবে সমগ্র তলের ক্ষেত্রফল খুব সহজ। ওইখানে কি ছিল? 2ab ইন্টু বিসি ইন্টু সিএ। তো এখানে হবে কি 2ab এর জায়গায় a ইন্টু a স্কয়ার, বিসি এর জায়গায় a ইন্টু a স্কয়ার, সি এর জায়গায় a ইন্টু a সি স্কয়ার, অর্থাৎ 2 ইন্টু 3a স্কয়ার, অর্থাৎ কি 6a স্কয়ার। বুঝছি? আচ্ছা, এখন আয়তন কি? আয়তন তো আরো সহজ। আয়তন abc ছিল a ইন্টু b ইন্টু c ছিল, a ইন্টু b ইন্টু c ছিল, a b c হচ্ছে কি সবই হবে a ইন্টু a ইন্টু a কিউব, তাই না? এগুলো যেমন আমরা বর্গ একক বলি, এগুলোকে যেমন আমরা বর্গ একক বলি, এটাকে আমরা কি একক বলবো? ঘন একক। কি বলবো? ঘন একক। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা ঘনক ইনশাল্লাহ বুঝি। এরপর চলে যাব সমবৃত্তাকার সিলিন্ডার। সমবৃত্তাকার সিলিন্ডার। সমবৃত্তাকার কেন? কারণ একটা সিলিন্ডার, দেখো একটা সিলিন্ডার হচ্ছে দেখতে, এই যে এখানে তোমার পাশে চিত্র আছে, হ্যাঁ, এই যে সিলিন্ডারের উপরের যে অংশটা দেখতে পাচ্ছ, এটা যদি তুমি হচ্ছে একদম টপ থেকে দেখো, এভাবে করে দেখো, এটা কিন্তু একটা বৃত্ত, এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই বৃত্তের ক্ষেত্রফল এই বৃত্তের ক্ষেত্রফল সেম, অর্থাৎ দুইটা বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই কি হতে হবে? সেম হইতে হবে। বুঝছি? এই জন্য সমবৃত্তাকার একটা সিলিন্ডার বলা হয়। অর্থাৎ তোমরা পাইপ দেখছো না, পাইপ, হ্যাঁ, পিভিসি পাইপ বলো, যে ওই পাইপগুলো হচ্ছে আসলে সমবৃত্তাকার সিলিন্ডার টাইপের হয়। ওকে, এখন সমবৃত্তাকার সিলিন্ডারের আমরা কি শিখবো? ভূমির ক্ষেত্রফল শিখবো। সমবৃত্তাকার সিলিন্ডারে আমরা কি শিখবো? ভূমির ক্ষেত্রফল শিখবো। ভূমির ক্ষেত্রফল বলতে এখানে বোঝাচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল বলতে এখানে বোঝাচ্ছে কি? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল, এটা যদি ব্যাসার্ধ আমরা ধরি r, এটা যদি ব্যাসার্ধ আমরা ধরি কি r, তাহলে আমরা লিখবো হচ্ছে পাই r স্কয়ার বর্গ একক। পাই r স্কয়ার বর্গ একক। বুঝছি? এরপর আমরা শিখবো বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি শিখবো? বক্রতল। আচ্ছা বলবো তো বক্রতল মানে কি? বাঁকা তল। বক্র মানে হচ্ছে বাঁকা। এখানে একটা সিলিন্ডার দেখতে কিন্তু গোল শেপের, একটা সিলিন্ডারের যে পার্শ্ব সাইড গুলো, এগুলো কিন্তু কি হচ্ছে গোল শেপের, এটা কিন্তু বাঁকা। এই বাঁকা অংশের ক্ষেত্রফল জানতে চাইছি, বাঁকা অংশের ক্ষেত্রফল জানতে চাইছে। তো এখন দেখো, এই অংশটাকে তুমি যদি হচ্ছে কি করে ফেলো, কেটে ফেলে সোজা করে ফেলো, কেটে ফেলে যে ধরো গোল অংশটাকে কেটে সোজা করে ফেলছো, তাহলে এটা কি ছিল? পরিধি কত ছিল? 2πr। পরিধি কি ছিল? 2πr। বুঝছো? এখন এটা খোলার সাথে সাথে এটা কি একটা এরকম আয়তাকার পাত হয়ে গেছে না? আয়তাকার পাত হয়ে গেছে না? আচ্ছা সরি, একটু টেকনিক্যাল ইস্যু ছিল, তাই আমরা একটু অফ গেলাম। আবার শুরু করি। যাই হোক, এখানে হচ্ছে আমরা বক্রতলের ক্ষেত্রফল শিখতেছিলাম। তো যেটা বলতেছিলাম, খুলে দিলে আমাদের যে বৃত্ত, ওটা যদি আমরা কোনো কারণে খুলতে পারতাম, এই পাটটাকে খুলতে পারতাম, কি হয়ে যেত?
একটা আয়তাকার শেপের ক্ষেত্র হয়ে যেত, তাই না? তো যেই শেপের এই অংশটাকে, এই বৃত্তের অংশটাকে খুলে আমি এরকম সোজা করে ফেলছি, অর্থাৎ এটা হচ্ছে 2 পাই আর। আর এই যে উচ্চতাটা কিন্তু কি ছিল, এইচ। 2 পাই আর, এই যে এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, গুণ করলে হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর ইন্টু এইচ। একটু তোমরা কি এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছো যে কেন 2 পাই আর ইন্টু এইচ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল? বক্রতলের এই বাঁকা অংশের যে পরিধিটা সেটা হচ্ছে 2 পাই আর, 2 পাই আর এর সাথে এবং উচ্চতাটা গুণ করলে 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর ইন্টু হচ্ছে কি এইচ। বুঝতে পারছি? এখন 2 পাই আর ইন্টু এইচ হলে বক্রতলের ক্ষেত্রফল আসলো 2 পাই আর ইন্টু এইচ। বুঝতে পারছি? এবার আসি হচ্ছে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল। কিসে আসবো? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। এখন দেখো এই যে সমগ্র তলটা, এই সমগ্র তলটা হচ্ছে কি কি নিয়ে গঠিত? দুইটা বৃত্ত আছে, এই দুটোর ক্ষেত্রফল, আর হচ্ছে এই বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল প্লাস সমগ্র তলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল প্লাস সমগ্র তলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল প্লাস সমগ্র তলের বক্রতলের ক্ষেত্রফল, তাই না? বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এখন আমরা তাহলে লিখবো ভূমির ক্ষেত্রফল প্লাস কি বক্রতলের ক্ষেত্রফল। বুঝছি? ওকে, ভূমির ক্ষেত্রফল কি ছিল? পাই আর স্কয়ার, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ। এখন ধরো তুমি কোনো কারণে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র একটা দাঁড়া করে, তারপর তোমাদেরকে বলি পাই আর স্কয়ারের পাই আর কিন্তু হচ্ছে কি কমন যায়, তাই কি আর, আর এখানে হচ্ছে তোমার কি দেখো তো, এখানে হচ্ছে পাই আর কমন গেলে 2h থাকে, 2h থাকে, তাই তো? 2h থাকে, 2 পাই আর ইন্টু, আচ্ছা এখানে একটু জিনিস মিসিং গেছে। ভূমির ক্ষেত্রফল কি? ভূমির ক্ষেত্রফল এখানে বৃত্ত কয়টা? দুইটা না? ভূমির ক্ষেত্রফল এখানে বৃত্ত কয়টা? দুইটা। তাহলে 2 পাই আর স্কয়ার, তাই না? তাহলে 2 পাই আর হচ্ছে কমন যায়, তাহলে এখানে একটা আর থাকে আর এইচ থাকে। এটা হচ্ছে আসলে মেইন সূত্র, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখন ধরো তুমি সূত্র ভুলে গেছো, ভুলে গেলে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট মনে রাখবে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল টোটাল কত? দুইটা বৃত্ত, দুইটা বৃত্ত হচ্ছে 2 পাই আর স্কয়ার প্লাস আমার বক্রতলের ক্ষেত্রফল কি ছিল? 2 পাই আর ইন্টু এইচ। এটা যোগ করলে কিন্তু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ আমার মেইন সূত্র। ঠিক আছে? এবার আসো আয়তন। এবার আসো আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তন কি ছিল জানো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা যদি আরেকটু সুন্দর করে বলি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ারের সাথে তুমি যদি উচ্চতা h গুণ করো আয়তন পাবা, পাই আর স্কয়ারের সাথে যদি h গুণ করো তুমি আয়তন পাবা। শেষ। পাই আর স্কয়ার ইন্টু h, মানে ভিতরের আয়তনটা তুমি অ্যাকচুয়ালি জানতে পারবা। বুঝতে পারছো? ওকে, এবার আসো বেলুন বোঝানোর পর আমরা কিন্তু বেলুনকে, এই বেলুনের এই অংশটা, ঠিক আছে, এই যে এই অংশটা মধ্যবিন্দু তুমি একটা নাও, এরপর তুমি হচ্ছে এইভাবে কাট করে ফেলো দুই ভাগে, যদি সমান 3 ভাগে কাট করো, তাহলে এই অংশটা কাট করার পর তুমি যে এই অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কোণক। আচ্ছা, এটা হচ্ছে আমরা মুছে ফেলি, এখানে না লিখে হচ্ছে পাশে আঁকি। ওকে, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা তুমি যদি এইভাবে হচ্ছে একটা কাট করো, এইভাবে একটা কাট করো, কাট করার পর তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কি কোণক, এটা একটা কি কোণক। তাহলে কোণক দেখতে কেমন হয় বুঝছি? কোণক দেখতে কেমন হয় বুঝছি? আচ্ছা, আমরা কোণকটা এখন এখানে রাখি সুন্দর করে। হ্যাঁ, আচ্ছা, কোণকের দেখো নিচে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কি বৃত্ত। কোণকের নিচে যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বৃত্ত। তাহলে এখানেও যদি ভূমির ক্ষেত্রফল জিজ্ঞেস করা হয় কোণকের ক্ষেত্রে, অবশ্যই অবশ্যই কি হবে? তুমি কি পাই আর স্কয়ারই লিখবা, পাই আর স্কয়ার লিখবা। কোণকের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, আর উচ্চতা হচ্ছে এইচ। ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই অংশটা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, হেলানো তল, এই তলটাকে বলা হয় হেলানো তল। কি বলা হয়? ইনক্লাইন অবস্থায় আছে। হ্যাঁ, থিটা কোণে ইনক্লাইন অবস্থায় আছে, বা এই কোণটাকে থিটা বলে, এইটাকে হেলানো তল বলে, হেলানো তল বলে। হেলানো তলে, হেলানো তল কিভাবে বের করবো? একটা সমকোণী ত্রিভুজ না, একটা কি সমকোণী ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি। তাহলে আমরা জানি হেলানো তল যদি ত্রিভুজ হয়
প্রতিভুজ ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। রুট ওভার কি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার হচ্ছে আমার হেলানো তল। এবার আসো আমার কি বক্রতলের ক্ষেত্রফল বা হেলানো তলের ক্ষেত্রফল। এই যে হেলানো তলটা, এই যে হেলানো তলটা দেখতে পাচ্ছ, হেলানো তল বলা হয় অথবা কি বলা হয় বক্রতলের ক্ষেত্রফল। আমরা যখন আয়নতে চ্যাপ্টার 13 ঘনবস্তু চ্যাপ্টারটা করব, এখানে যা যা পড়াচ্ছি এক্স্যাক্টলি তাতেই আমার রিপিট করতে হয়, তাই না? তাই কিন্তু আসলে লাগে, এর বেশি কিছু লাগে না। এর বেশি কিছু হচ্ছে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে নাই, সেটা হচ্ছে প্রিজম। কি বললাম? প্রিজম। ঠিক আছে, হেলানো তল বা বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? এটা সূত্র হচ্ছে পাইআর ইনটু এল। কি? পাইআর ইনটু এল। এখন এল কি? এল আসলে হচ্ছে এই যে হেলানো তলটাকে এল বলা হয়। তাহলে পাইআর ইনটু এল মানে হচ্ছে কি? পাইআর ইনটু এল মানে হচ্ছে পাইআর ইনটু রুট ওভার এইচ স্কয়ার প্লাস কি আর স্কয়ার, এইচ স্কয়ার প্লাস কি আর স্কয়ার। বুঝছি? ওকে, তাহলে হেলানো তল বক্রতলের ক্ষেত্রফল সবটাই জানলাম। হেলানো তল অথবা বক্রতলের ক্ষেত্রফলটা আমরা জানলাম। এখন আর কি সমগ্র তলের ক্ষেত্রফল দেখতে হবে। সমগ্র তলের কি ক্ষেত্রফল কি বলছিলাম? ওই যে আমাদের বেলুনের ক্ষেত্রে যেহেতু দুইটা বৃত্ত ছিল, পাই আর স্কয়ার হচ্ছে দুইবার, কিন্তু এখানে বৃত্ত কয়টা, ভূমি কয়টা? একটা। ভূমির ক্ষেত্রফল হচ্ছে একবার, পাই আর স্কয়ার প্লাস পাই আর এল। পাই আর স্কয়ার প্লাস কি পাই আর ইনটু এল, তাই না? পাই আর ইনটু এল। ঠিক আছে, ওকে। তুমি যদি পাই আর কমন নাও তাহলে কি আসবে? আর প্লাস এল, আর প্লাস এল। আর কি বাকি আছে? আর হচ্ছে বাকি আছে হচ্ছে আমার আয়তন। কি বাকি আছে? আয়তন। আয়তন হচ্ছে খুব সহজ। দেখো আমরা পাই আর স্কয়ার ছিল কি পেয়েছিলাম? পাই আর স্কয়ার পেয়েছিলাম হচ্ছে আমার সিলিন্ডারের ক্ষেত্রফল। এই সিলিন্ডারকে কিন্তু আমি দুই দিকে কাট করছিলাম, তাই না? অর্থাৎ এটা হচ্ছে সিলিন্ডারের 1/3 পরিমাণ। এটা হচ্ছে সিলিন্ডারের 1/3 পরিমাণ, অর্থাৎ 1/3 পাই আর স্কয়ার এইচ ছিল সিলিন্ডারের ক্ষেত্রফল। ওইটাকে যদি আয়তন, সিলিন্ডারের আয়তন ছিল পাই আর স্কয়ার এইচ, ওইটাকে যদি তুমি কত 3 ভাগ করে দাও তাহলে আসলে তুমি কি পাবা? একটা কোণকের আয়তন পাবা। বুঝতে পারছো? আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। কোণকের পরে আসা হচ্ছে গোলক। গোলকের ক্ষেত্রে গোলক দেখতে কিরকম? এটা যদি বৃত্ত হয়, এটা যদি একটু বৃত্ত হয়, এই বৃত্তেরই কি হয়েছে? এই বৃত্তেরই হচ্ছে বাদ দাও, এই বৃত্তেরই হচ্ছে গোলক দেখতে এরকম, তাই না? ওই গোলকের ব্যাসার্ধ যদি, এটা গোলক তো বলা যায়, গোলক এখানে ধরে নিচ্ছে এটা গোলক, যার ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, এই গোলকের ক্ষেত্রফল জানতে হবে। কি জানতে হবে? ক্ষেত্রফল। এই গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। ক্ষেত্রফল হচ্ছে কি 4 পাই আর স্কয়ার। এটাকে কিসের ক্ষেত্রফল? তুমি পৃষ্ঠের যে পৃষ্ঠটা নিছো না, ওই পৃষ্ঠটার ক্ষেত্রফল। হ্যাঁ, এটাকে বলা হয় সারফেস এরিয়া বা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল। সারফেস এরিয়া বা পৃষ্ঠের ক্ষেত্রফল। ওকে, মানে হচ্ছে কিছু গোলক। গেল? আচ্ছা, পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলাম, এবার বের করবো। এবার কি বের করবো? আয়তন। আয়তন হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। তাহলে আমরা মোটামুটি হচ্ছে সকল ধরনের আয়তাকার ঘনবস্তু বা যেগুলো আমাদের প্রয়োজনীয় চ্যাপ্টারগুলো, ওইগুলো হচ্ছে কি দেখে ফেলছি? বিভিন্ন তলের ক্ষেত্রফল দেখে ফেলছি, আয়তন দেখে ফেলছি। বিভিন্ন তলের ক্ষেত্রফল দেখে ফেলছি, আয়তন দেখে ফেলছি। এবার হচ্ছে আমরা ডিরেক্টলি কোথায় যাব? অঙ্কে যাব। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে আমরা দেখি এখানে একটা অঙ্ক আছে, ক্ষেত্রফল ও আয়তন সংক্রান্ত। ক্ষেত্রফল ও আয়তন সংক্রান্ত। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ। টাইপ 1 এ কি দেওয়া হয়েছে? একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে। দৈর্ঘ্য আমরা কি জানি? এই 16 মিটার। ওকে, প্রস্থ দেওয়া আছে। এটা প্রস্থ হবে হচ্ছে বি 12 মিটার। ঠিক আছে, এরপর হচ্ছে উচ্চতা দেওয়া আছে। উচ্চতা হচ্ছে কি? সি 4.5 মিটার। হ্যাঁ, তারপর হচ্ছে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলছে। খুবই সহজ। পৃষ্ঠতল মানে হচ্ছে সমগ্র তল। পুরো আয়তাকার কোনো বস্তুর যে 6টা পৃষ্ঠ আছে বা 6টা তল আছে, 6টা তলের ক্ষেত্রফল। অর্থাৎ পৃষ্ঠতল বলতে এখানে বোঝাচ্ছে কি
2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, তাই না? তাহলে 2 ইন্টু এ হচ্ছে 16, 16 ইন্টু একবার 12, 12 ইন্টু হচ্ছে 4.5 দিচ্ছে 4.5 প্লাস 4.5 ইন্টু একবার হচ্ছে 16, তাই তো? তাহলে 16 ইন্টু 12, 12 ইন্টু 4.5 আর 4.5 ইন্টু 16, গুণ 2 দিলে হচ্ছে 636 আসতেছে, 636 বর্গ মিটার। বুঝতে পারছি? ক্ষেত্রফল তো বের করে ফেললাম। আয়তন কি হবে? আমরা আয়তন জানি হচ্ছে কি? আমরা আয়তন জানি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? 16, প্রস্থ কত? 12, আর উচ্চতা কত? 4.5। 16 ইন্টু 12 ইন্টু 4.5 করলে আমরা কত পাচ্ছি? 864 ঘন মিটার। বুঝতে পারছি? এটা কিন্তু ঘন এককে লিখতে হবে, মিটারে দিচ্ছে তাই ইউনিট মিটারেই রাখছি। বুঝতে পারছি? এরপরে ম্যাথে আসো। এরপরে ম্যাথে বলছে যে একটি ঘনকের ধার, একটি ঘনকের ধার, ঘনকের ধার মানে হচ্ছে ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। ঘনকের ধার, ঘনক দেখতে তো সেম, তাই না? কিউব, ঘনক মানে কিউব। এ ইকুয়াল টু কত দিছে? 3 সেন্টিমিটার। তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র তো জানি। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে কি? আমরা 6a স্কয়ার, তাই না? 6a স্কয়ার। তাহলে 6 ইন্টু এ কত? এ হচ্ছে 3 স্কয়ার, 6 ইন্টু 9 হচ্ছে 54 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? এখন আসো আয়তন। এরপর হচ্ছে আয়তন। আয়তন হচ্ছে a কিউব মানে 3 হোল কিউব মানে 27 ঘন সেন্টিমিটার। এটা কিন্তু খুব সহজ একটা ম্যাথ। এটা কি শেষ করে? এটা তোমার এমসিকিউতে আসতে হয়তো পারে এই টাইপের ম্যাথগুলো, তাই না? আচ্ছা, এরপরে আসো। এরপরে কি আছে? এরপর হচ্ছে একটা ক্ষেত্রফল আয়তন সংক্রান্ত ম্যাথই আছে। এখানে কি বলা হয়েছে? এখানে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে ওকে। আমরা একটু দেখি হচ্ছে ম্যাথে কি বলা হয়েছে। এখানে বলেছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা ব্যালন মানে সিলিন্ডার বলেছে। ব্যালন মানে কি? এটা সিলিন্ডারের কথা বলেছে। এটা উচ্চতা দিছে 12 সেন্টিমিটার। অর্থাৎ আমার ব্যালন যদি হয় এটা, এই ব্যালনের হচ্ছে কি দিছে? হ্যাঁ, হাইট দিছে। এটা হচ্ছে কত? 12 সেন্টিমিটার। আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, অর্থাৎ এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এটার ব্যাসার্ধ অর্থাৎ আর হচ্ছে 5 সেন্টিমিটার দিছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলছে, অর্থাৎ সমগ্রতল বা পৃষ্ঠতল একই কথা। সমগ্রতল অথবা পৃষ্ঠতল কি একই কথা। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে, আমরা ব্যালনের ক্ষেত্রে বা সিলিন্ডারের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কি শিখছি? 2 পাই ইন্টু আর প্লাস এইচ, 2 পাই ইন্টু আর প্লাস এইচ। 2 পাই আর কত? 5 সেন্টিমিটার পেয়েছো না? আর 5 হচ্ছে সেন্টিমিটার। এইচ কত পেয়েছো? 12। এইচ কত পেয়েছো? 12। তাহলে 2 পাই ইন্টু আর প্লাস এইচ করবো, তাই তো? 2 পাই 5 ইন্টু 5 বার হচ্ছে 17। তাহলে কত আসবে? 170 পাই, অর্থাৎ 534.07 সেন্টিমিটার না বর্গ সেন্টিমিটার, তাই তো? সেন্টিমিটারে দেওয়া ছিল। পারবো? এটা খুবই সহজ। আর কি বলছে? বক্রতল। সূত্র জানলে হচ্ছে এই অঙ্কগুলো পারা যায়। সূত্র জানলে হচ্ছে এই অঙ্কগুলো কি পারা যায়। 2 পাই আর ইন্টু এইচ। 2 পাই আর হচ্ছে কত? আর হচ্ছে ব্যাসার্ধ 5, এইচ কত? 12। এইচ কত? 12। 5 12 60 ইন্টু 2 120 পাই, 120 পাই, তাই তো? সেটা হচ্ছে কত? 120 পাই মানে হচ্ছে 376.99। আর 377 লিখি, কত লিখবো আমরা? এটা লিখবো বর্গ সেন্টিমিটার প্রায়। ওইটাতেও প্রায় লেখা উচিত ছিল না, দুইটাতেই প্রায় লিখবো। বুঝতে পারছি? এক লাইনের ম্যাথ, এমসিকিউ টাইপের ম্যাথ পারবো ইনশাআল্লাহ। পারবো না? পারবো। এবার আসো, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ, এটা কিন্তু প্রস্থ হবে, নট প্রশ্ন। প্রস্থ হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। আয়তক্ষেত্রকে আমরা হচ্ছে ড্র করি। এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটাকে বলছে যে একে এর বৃহত্তর বাহু কোনটা? বৃহত্তর বাহু কিন্তু আমার এটা, তাই না? বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরো।
বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরাবো, ঘুরেলে এটা দেখতে এরকম হবে না? বুঝতে পারছি? বৃহত্তর বাহুর চতুর্দিকে, তুমি কিন্তু ক্ষুদ্রতম বাহু যেটা, এটা কিন্তু বৃহত্তর বাহু, তাই না? এই বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে জিনিসটা হবে এই নিচে এরকম দেখতে, তাই না? আমরা এই জিনিসটা আসলে মুছে দিই, তাহলে বেটার হয়। এটা মুছে দিলাম, এটা মুছে দিলে আমাদের সুবিধা হচ্ছে, এখন আমরা বুঝতে পারবো ইজিলি। ওকে, আচ্ছা, তো এখন ওকে, বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরাবো, ঘুরালে এরকম একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত হবে, হবে না? হবে। ওকে, এই বৃত্তটা বোঝাচ্ছে যে এখানে একটা কি সৃষ্টি হবে, সিলিন্ডার, সমবৃত্তাকার একটা সিলিন্ডারের বা সমবৃত্তাকার একটা বেলনের সৃষ্টি হবে, তাই তো? ওকে, এখন একে বৃহত্তর বাহু চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিলিন্ডার, সেটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি কি একটা সিলিন্ডার। এই সিলিন্ডারটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে বের করতে হবে এবং আয়তন বের করতে হবে। আচ্ছা, এখন তথ্য অনুসারে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যেটা 12 সেন্টিমিটার, ওটা কিন্তু যখন ঘোরাবা এই আয়তাকার ঘনবস্তুর চতুর্দিকে, যে বৃহত্তর বাহু চতুর্দিকে যখন ঘোরাবা, তখন এটা কিন্তু কি হয়ে গেল, ওই যে বৃহৎ বাহুটা হয়ে গেল তার আর সিলিন্ডারের ব্যাসার্ধ, আর এটা তো তার কি উচ্চতা, হাইট কত ছিল? 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের কি ক্ষেত্রফল হচ্ছে কি বের করবো? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই r ইনটু r প্লাস h, 2 পাই r ইনটু r প্লাস h, 2 পাই r কত? r হচ্ছে 12, h হচ্ছে 12 প্লাস 5 17, 17 ইনটু 12 ইনটু 2 পাই, ঠিক আছে? 408 পাই, 408 পাই 1281.77 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এবং আয়তন বের করবো। এখন কি বের করবো? আয়তন। আয়তনের সূত্র কি? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ বাই আর কত? আর হচ্ছে আমার 12 স্কয়ার আর এইচ কত? 5। শেষ। 12 স্কয়ার মানে 144, 144 ইনটু 5 কত হবে? ইনটু পাই, একেবারে করে ফেলি, কত আসবে? 720 পাই। আচ্ছা, 720 ঘন সেন্টিমিটার, ঠিক আছে? হ্যাঁ, 720 পাই লিখতে হবে, তাই না? ওকে, সেন্টিমিটার। পারবো? সহজ একটা ম্যাথ, খুব কঠিন একটা ম্যাথ না, খুব ইজি একটা ম্যাথ। এখন কথা হচ্ছে এই যে এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এই টাইপের ম্যাথ কি, যে ঘনবস্তুকে চতুর্দিকে ঘোরালে, ঘনবস্তুকে যখন চতুর্দিকে ঘোরাবে এই টাইপের ম্যাথ কি পরীক্ষায় অবশ্যই আসবে। তাহলে হচ্ছে যদি তুমি কোনো একটা কোণকে, সরি একটা ত্রিভুজকে তার ভূমির চতুর্দিকে ঘোরাও, তখন কিন্তু একটা কোণক সৃষ্টি হবে। ত্রিভুজ, সমকোণী ত্রিভুজকে ভূমির চতুর্দিকে ঘোরাও, দেখবে একটা কি হবে? কোণক। এই টাইপের ম্যাথ আসে। হ্যাঁ, আচ্ছা, পারবো ইনশাল্লাহ, আমরা পারবো, ঠিক আছে? এরপরে দেখো, একটা ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে। একটা ঘনকাকৃতির বস্তুর, ঘনক মানে কি হয়? ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? সেম হবে। ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? সেম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ধরবো যে ওকে, আমরা ধার, ঘনকের যে ধার সেটা ধরবো এ, ঘনকের ধার ধরবো মানে ঘনকের প্রত্যেক বাহু ধরবো কি? এ। ওকে, সেন্টিমিটার, যেহেতু বর্গ সেন্টিমিটার বলা হয়েছে। এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি? আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার 6a স্কয়ার, তাই না? ঘনকের ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন মতে তাহলে কি? প্রশ্ন মতে 6a স্কয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে 2400। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2400। বের করতে বলছে কি? কর্ণের দৈর্ঘ্য। ওই কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে? আমরা কর্ণের দৈর্ঘ্য বের করবো, আগে কি জানতে হবে? এ জানতে হবে, কারণ কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইনটু এ, √3 ইনটু এ। তাহলে এ তো আগে জানতে হবে, তাই না?
তাহলে a স্কয়ার ইকুয়াল টু 2400 ভাগ 6, 2400 ভাগ 6 করো, আসবে কত 400। তো a ইকুয়াল টু 400 ইকুয়াল টু 20 সেন্টিমিটার, ঠিক আছে, a বের করলাম। ওকে, তাহলে কর্ণ হবে √3 ইন্টু a, √3 ইন্টু 20 √3 সেন্টিমিটার, বুঝতে পারছি? আচ্ছা, আশা করি আমরা এই অঙ্কটা বুঝছি। এরপরে ম্যাথে যাই। এরপরে ম্যাথ হচ্ছে কি বলছে, এরপরে হচ্ছে একটা বেলনের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে, বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ বের করতে বলছে। এটা হচ্ছে টাইপ 2। হ্যাঁ, ওকে ওকে, আমি ম্যাথ টাইপ 2 তেই ছিল, ঘনবস্তুর বাহু সংক্রান্ত, অর্থাৎ ঘনবস্তুর যত বাহু আছে ওই রিলেটেড ম্যাথ করবো, তাই না? আচ্ছা, অলরেডি একটা করে ফেলছি। তো হচ্ছে তোমার বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে একটা বেলনের। তো আমরা জানি একটা বেলন দেখতে কেমন হয়, একটা বেলন দেখতে হচ্ছে তোমার এরকম হয়, তাই না? তো এই বক্রতলের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে আমরা বেলনের কি লিখবো, ব্যাসার্ধ ধরবো আর উচ্চতা ধরবো কি, উচ্চতা কি ধরবো h। তাহলে বেলনের ব্যাসার্ধ ধরবো আর উচ্চতা ধরবো h, ঠিক আছে? ওকে, এগুলো ধরবো। ধরার পর আমরা কিন্তু বক্রতলের ক্ষেত্রফল প্রশ্ন মতে আমরা ডিরেক্টলি লিখে ফেলি। বক্রতলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি, তোমার 2π ইন্টু h ইকুয়াল টু কত দেওয়া আছে 100। হ্যাঁ, আবার তোমার আয়তন বলতে আমরা কি বুঝি, π স্কয়ার h, যেটা কত দেওয়া আছে 150 ঘন সেন্টিমিটার, ঠিক আছে? এখন এখান থেকে আমাকে বেলনের উচ্চতা বের করতে হবে আর ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর h বের করতে হবে। বেলনের যে ব্যাসার্ধটা ধরছে ভূমির ব্যাসার্ধ, রাইট? আর উচ্চতাটাই তো বেলনের উচ্চতা। এখন এক কাজ করি, এটা 1 নং ধরি, এটা 2 নং ধরি এবং ইকুয়েশনের দিকে তাকাই। কি করলে খুব ইজিলি আমি একটা সমাধানে আসতে পারি। আমি যদি 2কে 1 দিয়ে ভাগ করি বা 1কে 2 দিয়ে ভাগ করি, h কাটা যাবে খুব ইজিলি, আর পাবো, কারণ আর স্কয়ার আর একটাতে আর স্কয়ার আছে এক ইকুয়েশনে, আর এক ইকুয়েশনে হচ্ছে আর আছে, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে ইজি ওয়ে। 2কে যদি তুমি কি 1 দিয়ে ভাগ করে দাও, কি পাবা, π স্কয়ার ইন্টু h বাই 2π আর h, তাই না? অর্থাৎ 150 এখানে 15/10 আছে, একবারই করে ফেলি 3/2। ওকে, তো h কাটা, তাই না? h কাটা ভালো, তোমার π কাটা, তাহলে আর স্কয়ার একটা r থাকে আর একটা হচ্ছে কি থাকে, h থাকে, π থাকে, সরি r থাকে একটা, নিচে একটা 2 থাকে, 3/2, এই 2 কাটা, তাহলে r ইকুয়াল টু কি আসলো 3 সেন্টিমিটার। আমি ব্যাসার্ধ খুব সুন্দর করে পেয়ে গেছি, বুঝছি? ওকে, বুঝার পরে আমরা উচ্চতা বের করবো। যে কোনো একটা ইকুয়েশনে তোমার আরটা বসে দিলেই উচ্চতা পেয়ে যাবো। এক নম্বর ইকুয়েশনে দেখো আমরা 2π আর হচ্ছে কত হয়েছে 3 ইন্টু h ইকুয়াল টু কত 100। মানে এখান থেকে আমরা খুব ইজিলি h ইকুয়াল টু কি লিখতে পারি, 100/2π ইন্টু 3 অর্থাৎ 6π। 100কে 6π দিয়ে ভাগ করলে তোমার h পাওয়া যায়, তাই তো? 100কে 6π দিয়ে ভাগ করলে আমরা h পাওয়া যায় 5.31 সেন্টিমিটার। পাবো না? আশা করি আমরা বুঝছি না? এবার আসো এই পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে আমাদের কি দেওয়া আছে, একটা ঘনকের হচ্ছে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর √2 সেন্টিমিটার বলে এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। খেয়াল করো, এখানে তোমাদের কনফিউশন হইতে পারো যে ভাই পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আবার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে না। দেখো, একটা ঘনক আঁকি, চলো, কথার কথা এরকম দেখতে, তাই না? এই ঘনকের জানো কর্ণ আসলে কোনটা? এই ঘনকের কর্ণ হচ্ছে এই প্রথম পয়েন্ট থেকে আরেকটা লাস্ট পয়েন্ট, এটা, ঠিক আছে?
আর পৃষ্ঠতলের কর্ণ কোনটা? পৃষ্ঠতলের কর্ণ হচ্ছে একটা পয়েন্ট থেকে এই যে এটা অথবা এটা, যে কোনো একটা। পৃষ্ঠতলের কর্ণ কিন্তু নিচেরটা। যদি যদি এই বাহুটা এ হয়, ঘনকের এই বাহুটাও এ হয়, তাহলে পৃষ্ঠতলের কর্ণ হবে রুট ওভার কি? পৃষ্ঠতলের কর্ণ কি হবে? হবে রুট ওভার 2a। এটা কি বুঝছো? আমরা যদি একটু ডিটেলসে লিখি, অর্থাৎ এটা কর্ণ তো হচ্ছে অতিভুজ না, a স্কয়ার প্লাস a স্কয়ার 2a স্কয়ার রুট ওভার 2 ইনটু a। আর a হচ্ছে এখানে, আচ্ছা এই রুট ওভার 2 এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে কত প্রশ্ন মতে রুট ওভার 2a হচ্ছে আমরা বলছে কত 8 রুট 2 রুট 2 রুট 2 আমার কি ক্যান্সেল, রুট 2 রুট 2 আমার কি ক্যান্সেল, তাই না? তাহলে আমার হচ্ছে এই ইকুয়াল হচ্ছে 8 মিটার থাকে, তাই তো? এর ভ্যালু আমরা পাইলাম, এর ভ্যালু আমরা পাইলাম, তাই তো? এখন এর ভ্যালু পাইলাম 1 সেন্টিমিটারে, কিছু পেলাম সেন্টিমিটারে। এখন আসো আমার কর্ণ, আমরা জানি ঘনকের কর্ণ হচ্ছে রুট ওভার 3a, রুট ওভার 3a, রুট ওভার 3, আর এর ভ্যালু হচ্ছে 8, অর্থাৎ 8 রুট 3 সেন্টিমিটার। খুব সহজ একটা ম্যাথ, হ্যাঁ খুব সহজ একটা ম্যাথ। আশা করি ওই অঙ্কটা কি বুঝছি। আবার আসো আমরা টাইপ 3 তে চলে যাচ্ছি, এটা হচ্ছে পুরুত্ব সংক্রান্ত। এটা একটা ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, এটা একটা ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা কি খুব বেশি, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? ওকে, এখন আসো একটা আয়তাকার কাঠের বাক্সের পুরুত্ব সংক্রান্ত, তাই না? পুরুত্ব বের করতে দিবে। একটা আয়তাকার কাঠের বাক্স, তুমি একটা আয়তাকার কাঠের বাক্স নিছো, বাক্স দেখতে কিন্তু একটা আয়তাকার ঘনবস্তুর মতোই, তাই না? ওই বাক্সের বাইরের মাপ হচ্ছে যথাক্রমে 864 সেন্টিমিটার, দৈর্ঘ্য বস্তু উচ্চতা হচ্ছে 864 সেন্টিমিটার। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দিছে কত? তোমার 88 বর্গ সেন্টিমিটার। তারপর বলছে বাক্সের কাঠের পুরুত্ব নির্ণয় করো। এটা এরকম এরকম আর কি, দুইটা একটা আয়তাকার ঘনবস্তু চিন্তা করো, ওইটার উপর ওইটাকে মানে পুরুত্ব আছে, মানে একটা দেয়াল যদি দেখতে এরকম হয়, এটা একটা দেয়াল ধরো, এই দেয়ালে একটা পুরুত্ব আছে না? তো কাঠের প্রত্যেকটা তল কিন্তু দুইটা এরকম পুরুত্ব বিশিষ্ট একটা কি কাঠ দিয়ে তৈরি। কাঠের একটা পুরুত্ব আছে না? তো এই ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছ, এই ভিতরের অংশটা নিয়ে যে কি হবে কাঠটা হবে, এই কাঠটার সমগ্র তলে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 88। বাইরে কিন্তু একটা শেপ লেয়ার আছে না? ওই লেয়ারটা কিন্তু একটা পুরুত্ব আছে, ওই পুরুত্বটা বের করতে বলছে। এখন আমাকে ইনফরমেশন কি দিছে? আমাকে ইনফরমেশন দিছে যে যদি দৈর্ঘ্য হয়, আমি লিখতেছি দেখো, বাইরের অংশ, তাই তো? বাইরের অংশের দৈর্ঘ্য হচ্ছে কত? 8, প্রস্থ কত? 6, উচ্চতা কত? 4 সেন্টিমিটার। তাহলে ভিতরের অংশটা পুরুত্ব যদি আমি ধরি x, আমি ধরি পুরুত্ব কি x সেন্টিমিটার, তাহলে তোমার ভিতরের অংশ যেটা কি, ভিতরের যে অংশটা ছিল, বাইরে বক্সের ভিতরের অংশের জন্য তোমার দৈর্ঘ্য কি আসবে? দেখো ভিতরের অংশের যে দৈর্ঘ্যটা, এটা করি, এখানে একটা শেপ কিন্তু দুই সাইডই আছে, দেখতে পাচ্ছ? এখানেও আছে, এখানেও আছে। তো এটা যদি 8 হয়, এখানে যদি x হয়, দুইটা x বিয়োগ হবে, দুই সাইডে দুইটা x বিয়োগ হবে, 8 থেকে 8 - 2x। একইভাবে 6 - 2x, একইভাবে উচ্চতার জন্য একটা লেয়ার বার করবে, এটা হচ্ছে কত দিছে আমাকে? 4 - 2x। বুঝতে পারছি? আশা করি বুঝছি। তাহলে দৈর্ঘ্য হবে 8 - 2x, প্রস্থ হবে 6 - 2x, আর উচ্চতা হবে আমার কত? 4 - 2x। আমরা এখন লিখব যে প্রশ্ন মতে আমার কিন্তু এটা ভূমির ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দিছে, ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দিছে। এটা হচ্ছে আমরা জানি আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × AB + BC + CA। তো এখানে AB BC CA ভিতরে যে অংশের ক্ষেত্রফলটা মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা আমরা কিন্তু গুরুত্ব ধরে বের করে নিচ্ছি। তাহলে AB এর জায়গায় আমরা লিখব কি? 8 - 2x × 6 - 2x প্লাস
আবার b এর জায়গায় লিখবো 6 minus 2x into 4 minus 2x প্লাস আবার 4 minus 2x into কি লিখবো 4 minus 2x into 8 minus 2x এটা ইকুয়াল টু আমাকে কি দেওয়া আছে 88 কত দেওয়া আছে ইকুয়াল টু 88 হ্যাঁ এবার খালি গুণ করব গুণের কাজ 2টাকে ওইদিকে নিয়ে যাও 2টাকে ওইদিকে নিয়ে যাও ওটা পরে হিসাব আগে 8 minus 2x into 6 minus 2x কি আসবে সেটা করো 8 into 6 48 minus 8 into minus 2x minus 60x minus 2x into 6 minus 12x minus 7 plus 2x into 2x হচ্ছে 4x স্কয়ার একইভাবে এগুলো হচ্ছে তোমরা পারবা 24 তোমরা আমার সাথে সাথে করো 6 গুণ 12x minus 2x into 4x এটা 4 ওকে হ্যাঁ কত 8x নাকি আচ্ছা আমি একটু দেখে নিই 6 into 24 or 6 into minus 12x minus 2x into 4 minus 8x minus 7 plus 4x স্কয়ার একইভাবে এখানে 4 into 8 হচ্ছে খালি 2 minus 4 into 8x হচ্ছে 8x আর 2x হচ্ছে 8 minus 8x minus 2x into 8 হচ্ছে minus 16x plus 2x into minus 2x হচ্ছে plus 4x স্কয়ার equal to আমি কিন্তু দুইটাকে কি করছিলাম ওইদিকে নিতে বলছিলাম গুণাকারে আছে ওইদিকে গেলে ভাগাকারে হবে গুণাকারে আছে ওইদিকে গেলে ভাগাকারে হবে ঠিক আছে তাহলে ভাগাকারে হলে আমার 44 আসবে 88/2 হচ্ছে 44 এখন দেখো 4x স্কয়ার 4x স্কয়ার 4x স্কয়ার তিনবার আছে 12x স্কয়ার ওকে আর 6x রিলেটেড কয়টা পদ আছে -16x -12x কত -16x -12x কত তোমার হচ্ছে 12 24 এখানে হচ্ছে 28 হ্যাঁ -28 এর হচ্ছে -20 -48 -48 এর -8 কত তোমার -56 -56 এর সাথে আরো হচ্ছে তোমার হচ্ছে 72 -72 তাহলে কি আসলো -72 আসলো হলো এখন হচ্ছে সংখ্যা যোগ করব 48 72 24 যোগ করলে হচ্ছে 72 72 সাথে আবার 32 যোগ করো তাহলে হচ্ছে 74 104 104 এর ওইদিকে কিন্তু 44 আছে মাথায় রেখে ওইদিকে কিন্তু 44 আছে 44 টা এদিকে নিয়ে আসলে মাইনাস হবে তাই না তাহলে এখানে কিন্তু 60 থাকে তাই না 12 12x স্কয়ার মাইনাস 72x এটা থাকে 60 জানো এটা মনে হচ্ছে 6 দিয়ে ভাগ যাবে 6 দিয়ে ভাগ করে দিলে এখানে আসবে 6 দুগুণা 6 দিয়ে ভাগ করলে 12 কে 2 6 12 72 6 12 72 এখানে 6 দিয়ে ভাগ করো 10 আরো 2 দিয়ে ভাগ আছে 12 দিয়ে টোটালি ভাগ যাবে টোটালি ডাইরেক্ট 12 দিয়ে ভাগ করো x স্কয়ার মাইনাস তারপর 12 দিয়ে ভাগ করো 6x ঠিক আছে আর 12 দিয়ে ভাগ করলে 60 কে 5 x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 এই অঙ্কের জন্য একটা পেজ নাও হয়নি ওকে এটাই তো সেটা হ্যাঁ x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 তাই তো ইকুয়াল টু 0 এটা তো পারবো নাকি এটা কত x স্কয়ার মাইনাস 3x দুগুণ 6 প্লাস 5 মিডল টার্ম করলেই অঙ্ক কিন্তু যে x কমন নাও এখানে -2 কমন নাও ও সরি এখানে হচ্ছে আমাকে এভাবে করতে হবে না এখানে 5 থেকে 5 করতে হবে x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 এখানে x কমন নাও x minus 5 minus 1 common now x minus 5 x minus 5 into x minus 1 equal to 0 তাহলে x equal to কি আসছে 5 আর 1 x equal to আসছে কি 5 আর 1 মানে পুরুত্ব হয়তো 5 হবে নয়তো 1 হবে কারণ আমরা x হচ্ছে পুরুত্ব হিসেবে নিছি x এর নিছি পুরুত্ব হিসেবে এবং পুরুত্ব কিন্তু 5 হইতে পারবে না কারণ অলরেডি এক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 4 সেমি পুরুত্ব উচ্চতা থেকে বেশি পসিবল না এর মানে x cannot be 5 তাহলে x হবে কি 1 সেন্টিমিটার পুরুত্ব হবে কি 1 সেন্টিমিটার এটা হচ্ছে আমার কি आंसर বুঝতে পারছি এটা হচ্ছে আমার आंसर বুঝতে পারছি ওকে আশা করি আমরা এটা বুঝছি ওকে ওকে গেল এবার আসো আমরা এই ম্যাথটা করি এটা হচ্ছে টাইপ 4 বিবিধ সংক্রান্ত অর্থাৎ এখানে আমরা হচ্ছে ওজন মাপবো এটার সংখ্যা মাপবো
দেখো অঙ্কগুলো দেখলে বুঝবা। যেমন ধরো এখানে একটা ইটের সংখ্যা মাপার কথা বলা হয়েছে, যেমন এখানে হচ্ছে একটা দেওয়াল আছে, ওটার দৈর্ঘ্য হচ্ছে 25, উচ্চতা হচ্ছে 6, উচ্চ হচ্ছে 30, তাহলে সেন্টিমিটার। এখন একটা দেওয়াল যদি আঁকি, এরকম দেওয়ালটা দেখতে দেওয়ালটা দেখতে এমন তো নাকি সুন্দর করে আঁকি। এরকমই তো দেওয়াল দেখতে, তাই তো? এখন এই দেওয়ালের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 25 মিটার। খেয়াল করো, এখানে 25 মিটার দেওয়া আছে। তারপর প্রস্থটা মানে হচ্ছে কি, আমাকে প্রস্থ বলা হয়েছে না, কই না প্রস্থ না, উচ্চতা বলা হয়েছে 6 মিটার। এখানে প্রস্থ যেটা সেটাই হচ্ছে এখানে পুরুত্ব মাত্র 30 সেন্টিমিটার, অর্থাৎ 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার। এটা পুরুত্ব বলছে। একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, দেওয়ালটি দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা বের করো। প্রথমত দেওয়ালের আয়তন বের করবো, এরপরে ইটের আয়তন বের করবো। এখন দেওয়ালের আয়তন দিয়ে ইটের আয়তন দিয়ে ভাগ করলেই অ্যাকচুয়ালি আমি কি এটার সংখ্যাটা পেয়ে যাবো। খুবই সহজ একটা ম্যাথ। তাহলে প্রথমে হচ্ছে দেওয়ালের আয়তন বের করো। 3 লাইনের ম্যাথ বলতে গেলে দেওয়ালের আয়তন হচ্ছে 25 মিটার, 6 ইন্টু 0.3 মিটার। 3 সেন্টিমিটার কিন্তু বসানো যাবে না, 100 দিয়ে কি ভাগ করতে হবে। তাহলে 25 ইন্টু 6 মানে হচ্ছে কত, 150, তাই তো? হ্যাঁ, ইন্টু এটা হচ্ছে 0.3, এটা হচ্ছে 150.0 কত, 45 না? হ্যাঁ 45, ঠিক আছে। তাহলে 45 ঘন মিটার। এখন বাবা, এখন তুমি বের করবে ইটের পরিমাণ, সরি ইটের আয়তন, তাই তো? ইটের আয়তন বের করো। ইটের আয়তন হচ্ছে কত সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। 10কে 100 দিয়ে ভাগ করো, তারপর প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করো। উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করো। প্রত্যেকটাকে সেন্টিমিটারকে কিসে নিয়ে গেছে, মিটার নিয়ে গেছি। কিসে নিয়ে গেছি, মিটার নিয়ে গেছি। তাহলে 10 ইন্টু 5 50, 3 50 150। 150কে 3টা 100 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে? কত আসবে? 150 কত আসছে? 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ঘনমিটার। 0.0001 সরি 013। ঠিক আছে, এত ঘনমিটার। ঠিক আছে, ওকে। এখন আমার ইটের সংখ্যা হবে কি, ইটের সংখ্যা হবে কি, দেওয়ালের যে আয়তন, ওই আয়তনকে আমরা কি ইটের আয়তন দিয়ে কি করব, ভাগ করব। কি করব, ইটের আয়তন দিয়ে ভাগ করব। তাহলে আমাদের आंसर চলে আসবে। দেওয়ালের আয়তন কত, 45। এটার আয়তন কত, 0.00015। 0.00015। তাহলে 45কে যদি ভাগ করলে কত আসে, 3 লক্ষ। 3 লক্ষটা ইট লাগবে দেওয়ালটাকে ফিল আপ করার জন্য। কয়টা, 3 লক্ষটা ইট লাগবে দেওয়ালটাকে ফিল আপ করার জন্য। হ্যাঁ, এবার দেওয়ালটাকে তৈরি করার জন্য। অঙ্কটা সহজ না? মোটামুটি সহজ, মোটামুটি না পুরোপুরি সহজ। আমরা কি করছি, ইটের আয়তন বের করছি, দেওয়ালের আয়তন বের করছি। এরপর ইটের সংখ্যা বের করার জন্য দেওয়ালের সংখ্যা আয়তনকে ইটের আয়তন দিয়ে খালি ভাগ করে দিছি। যে কোনো টাইপের ম্যাথ, ইটের সংখ্যা বের করো, যে কোনো কিছুর সংখ্যা বের করতে বললে দুইটার আয়তন বের করবা। ঘনবস্তুর ক্ষেত্রে বের করে বড় আয়তনকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দিলেই তুমি কি বের যাবা, ওই যে জিনিসটা সংখ্যা বের করতে বলছে, নাম্বার বের করতে বলছে, এটা ইজিলি তুমি আনসার পেয়ে যাবো। এবার আসো আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে যে লোহার ওজন বের করব। কি বের করব, লোহার ওজন বের করব। এটা আজকে আমাদের এই চ্যাপ্টারে 16.4 লাস্ট ম্যাথ। ঠিক আছে, একটু পড়ি। একটা লোহার পাইপ আছে, একটা লোহার পাইপ আছে। ওই পাইপের বাইরের বেশ আছে, ভিতরের বেশ আছে। অবশ্যই লোহা যেহেতু তৈরি, এটা একটা পুরুত্ব। লোহার পাইপের দেখবে যে একটা পুরুত্ব থাকে, হ্যাঁ, খুবই কম অথবা বেশি, দেখতে এরকম আর কি। বুঝতে পারছি? মানে সিলিন্ডার তো ভিতরে একটা, এই যে এই অংশটা হচ্ছে কি দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি, এই যে অংশটা। আর ভিতরটা তো তোমার ফাঁপা, ভিতরটা কি ফাঁপা মানে খালি, এটা শুধুমাত্র নিরেট অংশ বা
লোহা দিয়ে তৈরি অংশ, এতটুকু বুঝছি। ওকে, এবার আসো আমার বের করতে বলছে কি, বের করতে বলছে, আচ্ছা সরি কোশ্চেনটা শেষ করি। এটা লোহার পাইপের ভিতরে এবং বাইরের ব্যাস দিছে 12 আর 14। তারপর পাইপের উচ্চতা দিছে 5 মিটার। এরপর 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে পাইপের লোহার ওজন নির্ণয় করতে বলছে। তাহলে আগে তো লোহার পরিমাণটা বের করতে হবে। লোহার পরিমাণটা আসলে কি, ওই যে লাল অংশ দিয়ে যেটা হচ্ছে আমি স্কেচ করছি ওইটা না, তাহলে লাল অংশটা কিভাবে বের করব? আমি যদি ভিতরে যে ব্যাসার্ধের পাইপটা আছে, মানে সিলিন্ডারটা আছে ওটার আয়তন, আর বাইরের যে আয়তনটা, বাইরে যে ভিতরে আছে ওই বৃত্ত বিশিষ্ট যে সিলিন্ডার ওইটার আয়তন বের করি, তো বড় বৃত্তর আয়তন থেকে ছোট বৃত্তে সিলিন্ডারের আয়তন যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু লোহার পরিমাণটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা প্রথমে পাইপের বাইরের অংশের আয়তনটা বের করব, তাই না? তাহলে বাইরের অংশের আয়তন বের করতে হলে আগে অংশের ভূমির ব্যাসার্ধ হচ্ছে ছোট r1 ধরি। r1 ইকুয়াল টু কত? তোমার কত দেওয়া আছে? 12। তো বাইরের অংশ তো না 14, বাইরের অংশ লিখছি না, এটা 14, বাইরের অংশটা তো বড় হবে, তাই না? 7 সেন্টিমিটার। একইভাবে আমরা পাইপের ভিতরের অংশের ভূমির ব্যাসার্ধ ধরবো r2, 12/2 অর্থাৎ 6 সেন্টিমিটার। বুঝছি? 6 সেন্টিমিটার। এতটুকু বুঝছি। এতটুকু বোঝার পর আমার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমার যে লোহার পরিমাণটা হবে কতটুকু। আচ্ছা, আমার কিন্তু একটা তথ্য দেওয়া আছে যে পাইপের উচ্চতা, এটা কত? পাইপের উচ্চতা হচ্ছে, পাইপের উচ্চতাটা কত? 5 মিটার। খেয়াল করো, এটা কিন্তু মিটারে আছে, এটা কিন্তু মিটারে আছে, বাকি সব সেন্টিমিটারে আছে। আমরা আবার 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে। এক কাজ করি, কষ্টটা কমাই দিই, 5কে 500-তে নিয়ে যাই, সহজ হয়ে যাবে অঙ্ক। সব কিছু সেন্টিমিটারে নিয়ে যাবে, তাহলে অঙ্ক সহজ। মিটারে নিলে সব কিছু মিটারে নিতে হবে। এখন সেন্টিমিটারের ইউনিট, 3টা ইউনিটই সেন্টিমিটারে, হ্যাঁ, আর একটা ইউনিট মাত্র হচ্ছে কি মিটারে। তাহলে একটাকে মিটারে রাখা ভালো, মানে সবগুলোকে মিটারে নিব, 3টাকে মিটারে নিব নাকি একটাকে সেন্টিমিটারে নিব? অবশ্যই একটাকে সেন্টিমিটারে নেওয়া সহজ, ওইটাকেই নিছি। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে লোহার বাইরের যে অংশটা, বাইরের অংশের আয়তন, ওই আয়তন থেকে আমি যদি ভিতরের অংশের আয়তনটা বিয়োগ করি, ভিতরের অংশের আয়তনটা কি করি? বিয়োগ করি, তাহলে আমরা খুব ইজিলি লোহার পরিমাণটা, লোহার পরিমাণ না, লোহার আয়তনটা, লোহার আয়তনটা আসলে আমরা পেয়ে যাব। পরিমাণ, হ্যাঁ পরিমাণও বলা যায়, সমস্যা নেই। বাইরের অংশের আয়তন হবে পাই আর 1 স্কয়ার h মাইনাস পাই r2 স্কয়ার h, পাই r1 স্কয়ার, তাই তো? আচ্ছা, পাই h কমন নাও, r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার, পাই ইন্টু h, h কত? h কত রে ভাই? 500 ইন্টু r2, r1 কত দেখো তো? r1 হচ্ছে 7 স্কয়ার, আর হচ্ছে r2 কত? r2 হচ্ছে 6 স্কয়ার, তাই না? এই সূত্রটা কেন ইউজ করছে? উচ্চতা, কারণ এটা সমবৃত্ত সিলিন্ডার, তাই না? এটা আমরা এটা ক্যালকুলেটরে করে ফেলি, করলে কত আসবে? আসবে হচ্ছে 6500 পাই, 6500 পাই ঘন সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে লোহার পরিমাণ বা লোহার আয়তন। তাহলে 1 ঘন সেন্টিমিটার, এটা কি? 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দিছে। 1 ঘন সেন্টিমিটার কি? আয়তন। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার যে আয়তনটা, সেটা পরিমাণ হচ্ছে, যদি লোহার পরিমাণ না, লোহার যদি ওজন হচ্ছে 7.2 গ্রাম হয়, তাহলে আমরা এখন মাত্র কত পেলাম? 6500 পাই পেলাম। কত পেলাম? 6500 পাই পাইলাম। তাহলে 6500 পাই ঘন সেন্টিমিটার লোহার ওজন হবে 7.2 ইন্টু 6500 পাই গ্রাম, 6500 পাই গ্রাম। এটা হচ্ছে মোট টোটালি একদম ডিরেক্টলি বসে দিই 14,70226.5362 গ্রাম। কেজিতে নিয়ে গেলে একটু সুবিধা হয়, কেজিতে নিয়ে গেলে একটু সুবিধা হয়, তাই না? আচ্ছা, কেজিতে নিয়ে গেলে একটু সুবিধা হয়। তো 1000 দিয়ে ভাগ করলে কি কেজিতে যাবে না, 1000 দিয়ে ভাগ করলে গ্রাম হয়ে যাবে কেজিতে। তাহলে 147.026 এতটুকুতে রাখি, 027 রাখি, 7 কেজি বা কেজি,
কিলোগ্রাম। আচ্ছা পুরোটাই লিখি, গ্রাম যেহেতু লিখছি এটাকেও ওইভাবে লিখি, কিলোগ্রাম হচ্ছে আমার আনসার, তাই তো? আনসার যে কোনো একটা রাখলেই হবে, ঠিক আছে? আনসার যে কোনো একটা রাখলেই হবে। তো এইভাবে করে ইনশাল্লাহ আমরা আমাদের 16.1 থেকে 16.4 পর্যন্ত কি কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? আমাদের পুরো হচ্ছে পরিমিতি সাইডটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এর পরবর্তী চ্যাপ্টার দেখা যাক আমরা কি পড়ি না পড়ি। তার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।